ডব্লিউপি কনস্টেবল ও কেপি কনস্টেবল এর রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ হবে ভাই। তার প্রমাণ হচ্ছে আজকে নোটিফিকেশন কিন্তু। যে ডাউটটা ছিল এতদিন ধরে, যে ভয়টা ছিল যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে, ওবিসি কিন্তু 17% করবে না 7% করবে, এই ডাউটটা কিন্তু সম্পূর্ণ আজকে ক্লিয়ার করে দিল কিন্তু আমাদের ওবিসি ডেভেলপমেন্ট থেকে। ঠিক আছে, এবার এই নোটিশে কি বলা হয়েছে তো সেটাই কিন্তু পুরো ডিটেলসে ডেটা দিয়ে কিন্তু তোমাদেরকে ডিটেলসে বলবো। ঠিক আছে, ইভেন ডব্লিউপি কনস্টেবল কিন্তু কোনটা অ্যাপ্লাই হবে, 17% না 7%, কেপিতে কোনটা অ্যাপ্লাই হবে, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করবো। তো চলো ফার্স্টে দেখি ফার্স্টে। আর তার আগে ফার্স্টে বলবো, শুরু করার আগে, এই যে নোটিশটা পাবলিশ হয়েছে সম্পূর্ণ কিন্তু এর পেছন তোমাদের কিন্তু সম্পূর্ণ হাত আছে ভাই। তোমাদের এই মেল ক্যাম্পেইন যদি না করতো তাহলে কিন্তু নোটিশটা কিন্তু সহজে পাবলিশ করতো না। আন্দোলন ছাড়া কিন্তু কোনো গল্প হবে না ভাই। আন্দোলন করেই কিন্তু এই তোমরা এই নোটিশটা পেয়েছো, আন্দোলন করেই কিন্তু তোমাদের কিন্তু এই ফাইনাল মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করাতে হবে। ঠিক আছে, সেই বিষয়ে আমি লাস্ট আলোচনা করব। ঠিক আছে, তার আগে দেখো নোটিশে কি আছে। এবার দেখো এই নোটিশটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে এটা কিন্তু এটা 7 তারিখে পাবলিশ করেছে। ঠিক আছে, এই নোটিশটা পুরো প্রথম দিকে দেখো, এটা পুরো কেস কলকাতা হাইকোর্টের যে কেসটা ছিল সেই কেসটার কি ডিটেলস ছিল সেটা কিন্তু এখানে মেনশন করেছে। ঠিক আছে, এবার পুরো মেনশন করে করে এসছে। ঠিক আছে, এই নোটিশটা পুরো 7-8 পাতার নোটিশ আছে, প্রত্যেক জায়গায় দেখছো সিগনেচার দেখতে পাচ্ছ। তো আমি এর ডিটেলস দেখো, এই এই সব থেকে বেশি ইম্পর্টেন্স এই পয়েন্টটা। ঠিক আছে, যে প্রসিডিওর ক্ষেত্রে যে আগামী দিনে যে রিক্রুটমেন্ট প্রসিডিওর ক্ষেত্রে কি হবে কি হবে না সবকিছু এখানে কিন্তু মেনশন করা আছে। দেখো আমি টোটালটা পড়েছি। ঠিক আছে, এই নোটিশটা পুরোটা পড়েছি। ঠিক আছে, এই নোটিশের মেন কথা হচ্ছে এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাকে দুটো ভাগ করেছে, একটা হচ্ছে 22শে মের আগে যে প্রসিডিওরগুলো হচ্ছিল সেগুলোকে একরকমভাবে করে ট্রিটমেন্ট করবে, আর একটা হচ্ছে 22শে মের পরে যেগুলো সেগুলো অন্যভাবে ট্রিটমেন্ট করবে। ঠিক আছে, অনগোয়িং প্রসেস আর প্রসিডিওর যেগুলো হয়ে গেছে। তো আমি এই বিষয়ে সম্পূর্ণ একটা বাংলাতে করে রেখেছি পুরো ডিটেলসে, আরও বেশি বুঝতে সুবিধা হবে, তো সেটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, দেখো আমি নোটিশটা ভালোভাবে পড়েছি। ঠিক আছে, এছাড়াও কিন্তু আমি এই নোটিশটা কিন্তু শুধু আমি পড়িনি, আমি আমার একটা উকিল বন্ধু আছে তাকে কিন্তু পড়িয়েছি। ঠিক আছে, সেও কিন্তু এই বিষয়ের প্রতি যে সমস্ত কমেন্ট করে করেছে সব কিছু কিন্তু ডিটেলস আলোচনা করব। একবার দেখো এই নোটিশ সব ডকুমেন্ট পাঠানো হয়েছে। দেখো এখানে পুলিশও আছে। ঠিক আছে, তো এটা কিন্তু যারা ভাবছো যে এটা শুধু আমাদের জন্য না, সবার জন্য কিন্তু একই অ্যাপ্লাই হবে। গ্রুপ সি গ্রুপ ডি বলো বা আগামী দিনে যে সমস্ত প্রসিডিওরগুলো আসছে সব কিছু কিন্তু এই নোটিশের উপরেই যাবে। তো চলো এর সারাংশ দেখি ফার্স্ট। দেখো এইটা এর সারাংশ। ঠিক আছে, এর সারাংশে কি বলা আছে দেখো, 22শে মে 2024 সালে হাইকোর্টের যে রায়টা ছিল সেই রায়টা কি করা হয়েছিল, 179টা শ্রেণী ছিল ওবিসি কাস্টের মধ্যে, সেখানে 113টা কাস্ট কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে তখন কি ছিল, 17% সংরক্ষণ দেওয়া হতো ওবিসির ক্ষেত্রে, সেখানে ওবিসি এ ছিল সমাজ শুধু 10%, ওবিসি বি ছিল 7%। এই রায়টা কিন্তু এই যে ব্যাপারটা ছিল সেটাকে খারিজ করে দিয়েছে। দিয়ে কি করেছে, আদালতের রায়ের ফলে কি হয়েছে, তখনকার তৎকালীন যে ছাক আছে 66টা যে শ্রেণী ছিল যেটা, সেগুলো কিন্তু 7% সংরক্ষণ তারা কিন্তু বহাল থাকছিল। ঠিক আছে, এটাই ছিল ওই রায়, প্রথম পাতায় এই বিষয়ে বলা হয়েছে। ঠিক আছে, এরপরে কি হয়েছে, সুপ্রিম কোর্টে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় 2025 সালে জুলাই মাসে 28শে জুলাই গিয়েছিল, সেখানে গিয়ে কিন্তু একটা এসটি অর্ডার করে নিয়ে এসেছিল হাইকোর্টের রায়টার উপর। এবার নতুন গভর্নমেন্ট তৈরি হলো, 14ই জুলাই 2026 সালে কি হচ্ছে সেটাকে উইথড্র করে নিয়ে কলকাতা হাইকোর্টের রায়টা কিন্তু বহাল রাখছে। ঠিক আছে, এইটাই কিন্তু ওখানে ক্লিয়ার কাট কিন্তু বলে দিয়েছে, প্রথম দিকে গিয়ে বেশ সুন্দর করে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো 18ই মে 2026 সালে রাজ্য সরকার নতুন করে 66টি ওবিসি তালিকা প্রকাশ করে এবং তাদের জন্য 7% রিজার্ভেশন কিন্তু নির্ধারণ করে। ঠিক আছে, তো এটা কিন্তু ওখানে পুরো ক্লিয়ার কাট কোনো ডিটেলসে বলে দেওয়া হয়েছে কাট টু কাট। ঠিক আছে, এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এখন দাঁড়িয়েছে যে ডব্লিউবি কনস্টেবল ক্ষেত্রে কত পার্সেন্ট সংরক্ষণ দেবে। ঠিক আছে, প্রথম দিকে তো আমরা দেখছি, দেখো এর জন্য কিন্তু তোমাকে পেজ নাম্বার 5 আর পেজ নাম্বার 5 কিন্তু পড়তে হবে। ঠিক আছে, যারা চাও আমি ওটা গ্রুপে দিয়ে দিয়েছি, আমার টেলিগ্রাম গ্রুপ বলো হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গায় দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই এখান থেকে অরিজিনাল কপি পেয়ে যেতে পারো। ঠিক আছে, এখানে পড়ে নিতে পারো। আর ওখানে কি বলেছে দেখো ভালো করে, এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে মূলত দুই ভাগে ভাগ করেছে। 22শে মে 2024 সালের আগে শুরু হওয়া রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে কি বলেছে দেখো, মানে বিশেষ করে কলকাতা হাইকোর্টের আগেই মানে জাজমেন্ট আগে শুরু হয়েছিল যে প্রসেসগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু পুরনো রিজার্ভেশন পলিসি কিন্তু চালু থাকবে কিন্তু, মানে ডব্লিউ কনস্টেবল কিন্তু তার আগেই শুরু হয়েছিল। ঠিক আছে, এইবার দেখো টুইস্ট আছে, ওই সময় কি ছিল, 7% তোমার হচ্ছে ওবিসি বি আর 10% তোমার ওবিসি এ। ঠিক আছে, টোটাল আছে 17%। এটা কিন্তু বহাল থাকবে, যেগুলো হচ্ছে 22শে মে 2024 আগে শুরু হওয়া রিক্রুটমেন্ট প্রসেস যেগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা কার্যকর করা থাকবে। কিন্তু এখানে কিন্তু আর একটা পরের প্যারায় কি বলেছে দেখো, যেসব রিক্রুটমেন্টের ফাইনাল মেরিট লিস্টের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে,
সেইগুলো কিন্তু আগের পলিসি অনুযায়ী চলবে। ঠিক আছে, যাদের ক্ষেত্রে অলরেডি তোমার হচ্ছে কি মেরিট লিস্ট পাবলিশ করে দিয়েছে বা জয়নিং শুরু হয়ে গেছে, তাদের কিন্তু আগেরটাই চলবে। মানে বিশেষ করে যা বলা হয়েছে, মানে যারা এসএলএসটি, যারা 11-12, তারা তো 7% সংরক্ষণ পায়নি, তারা তো 17% সংরক্ষণ হিসেবে তাদেরকে অ্যাড করা হয়েছে, তাদের কিন্তু থাকবে, ওটা ওটা বহাল থাকবে। ঠিক আছে, ওটা কোনো সেচ্চার করা হবে না, যেহেতু অলরেডি চলে গিয়েছে, তবে ওটা চলবে। এবার একটা কিন্তু থাকছে, কিন্তুটা কি, অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে কি বলছে দেখো। অনগোয়িং যে সমস্ত প্রসেসগুলো আছে সেক্ষেত্রে কিন্তু 18 মে 2026 নতুন যে পলিসি যেটা এসেছিল, সেখানে যে 7% সংরক্ষণ দেওয়া, সেটা কিন্তু প্রযোজ্য থাকবে। মানে এখানে কিন্তু সেই অনগোয়িং প্রসেস ব্যাপারটা কিন্তু আসছে। মানে যারা ভাবছিলে যে অনগোয়িং প্রসেস ব্যাপারে কি হবে, সেটা কিন্তু এখানে ক্লিয়ার কাট বলে দিল নোটিফিকেশনে। ঠিক আছে, যে 17% সংরক্ষণ হবে না, 7% সংরক্ষণ কিন্তু হবে। আমি এখান থেকে 1 মাস আগে থেকে বলে আসছি ভাই, 7% সংরক্ষণটাই বহাল থাকবে। তার কারণ হচ্ছে, গভর্নমেন্ট যদি চাইতো ভাই, তাহলে কিন্তু ওই ভোটের পরপরই কিন্তু রেজাল্ট পাবলিশ করে দিতে পারতো, সব কিছু রেডি তো ছিল না। করবে না বলেই তো তোমার হচ্ছে বিধানসভায় ল নিয়ে আসলো, সুপ্রিম কোর্টে উইথড্র করে নিল, এবং ওবিসি থেকে রিভিউ চাওয়া হলো, তারপরে সেই নোটিশটা পাবলিশ করা হলো। ঠিক আছে, ইভেন হাইকোর্ট থেকে জাজমেন্টও চলে এসছে, সমস্ত কিছু কিন্তু পুরো ডিটেলসে কিন্তু ওরা সাজিয়ে নিয়ে আসছে। ঠিক আছে, এই যে খাপ খাওয়ালে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে করেছিল, যে আমার মন মতো আমি এদেরকে দেবো ওদেরকে দেবো, পাস করানো লাগবে না, চলো আমি বলছি এতেই হয়ে যাবে, এরকম কিন্তু না। কিন্তু এইগুলো কিন্তু করলে কিন্তু একটা কেস করার চান্স থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো কেস করার কোনো চান্স নেই। কারণ বিশেষ করে কি হয়, ওবিসি কিন্তু তোমার কিন্তু ফান্ডামেন্টাল রাইট না, ভালো করে বুঝবে। কিন্তু এটা কিন্তু গভর্নমেন্ট চাইলে কিন্তু ওদের ডিউটির মধ্যে পড়ে, ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে পড়ছে, চাইলে দেবে, নাহলে দেবে না। ঠিক আছে, তো এবার গভর্নমেন্ট যদি চায় যে আমি সেন্ট্রালেরটাই ফলো করব, তাহলে তো কোনো ব্যাপার নেই। গভর্নমেন্ট যদি চায় যে আমার রাজ্যের আমি এই এই জিনিসগুলোকে আমি কি সংরক্ষণ দেবো, এই কাজগুলো সংরক্ষণ দেবো, তারা পিছিয়ে আছে তাদেরকে সংরক্ষণ দিয়ে আগে মূলধারায় নিয়ে আসবো, তো গভর্নমেন্ট সেটা পারে করতে। এর জন্য কি করতে হয়, তাকে বিধানসভায় বহুমতের একটা বিল পাশ করাতে হয়। ঠিক আছে, এই বিলটাকে লয় পরিণত করতে হয়, তারপরে কিন্তু এটা করতে পারে। এই কাজটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেনি, যার জন্য আজকের এই সাফার হচ্ছে। এই যারা ভাবছো যে এই 17%, 7%, ভাই যদি চাইতো মমতা বন্দ্যোপাধ্যায়, 210টা সিট ছিল ভাই, তারা কিন্তু এটা পাশ করাতে পারতো। এত কিছু করতো না, শুধু একমাত্র ভোট ব্যাংক রাজত্ব করে রাজনীতি করে গিয়েছে। এটা তোমরা অবশ্যই মানবে ভাই, এখন শিক্ষিত মানুষ, তোমরা এটা বুঝতে পারবে, যদি সেটা পাশ করাতো বিধানসভায়, আর সেটা পাশ করার ক্ষমতাও ছিল, তাই না, বহুমত ওখানে বেশ ভালো রকম ছিল, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এটা কিন্তু কোনো কমপ্লেক্স তৈরি হতো না। কিন্তু এই গভর্নমেন্ট কিন্তু এটা দেবে না বলে, 7% করবে বলে, তারা কিন্তু পুরোটা প্রসিডিউর ফলো করছে। কোনো কেস করার কোনো চান্স নেই ভাই এখানে। তোমরা যারা ভাবছো যে কেস করবে, ফালতু পয়সা নষ্ট হবে ভাই, এখানে কিন্তু অলওয়েজ কিন্তু গভর্নমেন্ট ফেভারে থাকে। কিন্তু যখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চেয়েছিল যে আমরা 17% দেবো, সুপ্রিম কোর্ট কিন্তু তাদের কথা কিন্তু হ্যাঁ বলেছিল, তাই না। তারা শুধু একটা বলেছিল যে তুমি একটা বিল নিয়ে এসে বিলটা পাস করে নাও, এটা বলেছিল, কিন্তু সেটা করেনি। ঠিক আছে, যার জন্য আজকের এই রায়তা ফেলছে। এবার দেখো সবথেকে বড় টুইস্ট, 5ই মার্চ 2024 সালে কিন্তু এই ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, ডব্লিউবি কনস্টেবলের ফর্ম ফিল আপ কিন্তু তখন শুরু হয়েছিল। মানে সেটা জাজমেন্টের আগেই হয়েছে অলরেডি, তাই না, জাজমেন্ট আগেই হয়েছে, নিঃসন্দেহে কিন্তু এটা কিন্তু আগের মধ্যেই পড়ছে, তাই না, এটা সম্পূর্ণ আগের মধ্যে পড়ছে। কিন্তু একটা টুইস্ট করে দিয়েছে, এই জায়গাটাই হচ্ছে ওর নোটিশনে খেলে দিয়েছে, অ্যাপয়েন্টমেন্টে এখনো কিন্তু ফাইনাল হয়নি। ঠিক আছে, বর্তমানে কিন্তু পুরো অনগোয়িং প্রসেসের মধ্যেই পড়ছে। মানে যারা কিন্তু যাদের ফাইনাল লিস্ট পাবলিশ হয়ে গিয়েছে, জয়েনিংটা চলে এসছে, তারা কিন্তু তার ক্ষেত্রে কিন্তু অলরেডি আগের পলিসি ফলো হবে, মানে 17% পলিসি ফলো হবে। কিন্তু বর্তমানে কিন্তু পুলিশের কিন্তু এরকম কিচ্ছু হয়নি ভাই, শুধু ইন্টারভিউ হয়ে রয়েছে। তাহলে কি হবে, নতুন যে পলিসি যেটা আছে, নতুন পলিসি 17% না হয়ে 7% সংরক্ষণ কিন্তু এখানে কিন্তু কার্যকর করা হবে। এটা কিন্তু আমার কথা না, কিন্তু আমি কিন্তু পুরো নোটিশটাকে থেকে দেখেই বলছি। তুমি বারবার দেখবে, আমি পেজ নম্বর উল্লেখ করে দিয়েছি, 4 নম্বর 5 নম্বর পেজটা ভালো করে পড়বে। ঠিক আছে, তারপরে কমেন্টগুলো করবে। এবার অনেকে বলতে, দাদা আমি তো ওবিসি এতে পাস করেছিলাম, পিলি পাস করেছি, মার্ক করেছি, ইন্টারভিউ করেছি, আমি এখন কি হব ভাই, যেটা করে এসছো ওটা বাদ হবে না। ঠিক আছে, ওটা ওইভাবেই চলবে। কিন্তু বর্তমানে এই লিস্ট যেটা ফাইনাল বেরোবে, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই 7% মেনেই বেরোবে। মানে যারা ওবিসি এ ছিলে, যারা 10% সংরক্ষণ পাচ্ছে, তাদের এখন আর পাচ্ছ না, তো এরা কি হবে, জেনারেল ইউআর হয়ে যাবে। ঠিক আছে, ইউআর হয়ে যাবে। এবার এতে ফলে একটা জিনিস তোমরা কিন্তু এটা মানবে, যে ইউআর কাট আপ কিন্তু অলওয়েজ 62 প্লাসেই আছে।
ঠিক আছে, 62 সামথিং আছে। তো এটা আমি তোমাদের কেন বলছি ভালো করে বোঝো, যে ছেলেটা 42 পয়েন্ট সামথিং কাট আপ গেছিল, জানো, যে যে 45 পেয়েছিল, যে 42ই পেয়েছিল বা 43 জাস্ট কাটায় পাস করে, তাদের ক্ষেত্রে কি হয়, যদি ইন্টার খুব ভালো ইন্টারভিউ দাও, নিশ্চয় 12 বেশি পাবে না। ভাই যোগ করলে কি এইটা আসে? আসে না। তো একটা জিনিস বোঝো ভাই, তোমাদের কিন্তু কেপিটাই কিন্তু মেইন টার্গেট। কেপিতে কিন্তু তোমরা জেনারেল হয়ে গেছো, কেপিটাই টার্গেট করো, ওটা কিন্তু সবচেয়ে ভালো চাকরি ভাই। পুলিশের ক্ষেত্রে একটা সমস্যা কি বলতো, আজকে তুমি একটুখানি এদিক ওদিক করলে, এই জেলা থেকে পোস্টিং করে অন্য জেলায় করে দিল। তোমার বউ আজকে বীরভূমে রান্না করছে, দুদিন পরে তোমার বউ দার্জিলিং এ রান্না করছে। তো এতে অনেক কিছু সমস্যা হয় ভাই। কারণ যেখানে তোমার স্কুলের ছেলে মেয়েগুলো এক জায়গায় সেটেল হয়ে গেছে, সেখান থেকে তোমার অন্য জায়গায় আবার যেতে হবে, এতে অনেক সমস্যা হচ্ছে। তো সেখানে কিন্তু এটা কিন্তু খুব ভালো রকম ইস্যু, ট্রান্সফার ইস্যুটা। কলকাতায় কি করে ভাই, কলকাতায় তোমাকে বড় যাত্রায় ট্রান্সফার করলো, তুমি শিয়ালদা চলে আসলে, কতটুকু ডিস্টেন্স ভাই, 20 মিটার, 20 কিলোমিটার বা 25 কিলোমিটার মধ্যে থাকবে তুমি সব কিছু। তো সেখানে তোমার কোনো ব্যাপারই না, রিল্যাক্স তুমি এক জায়গা থেকে তুমি সংসার করতে করতে পারবে। তো এটাই সবচেয়ে ভালো জিনিস। ইভেন ডিউটিটা খুব লিমিটেড, মানে তোমার হচ্ছে টাইম বেঁধে থাকে, যে 8-9 ঘন্টা ডিউটি থাকবে, তারপরে তোমাকে কেউ জিজ্ঞাসা করতে আসবে তুমি কোথায় আছো, কি করছো, সামথিং কিছু কিচ্ছু না। ঠিক আছে, কিন্তু ডব্লিউবিতে কিন্তু সেটা সম্ভব না। ঠিক আছে, তো কলকাতাটা সবথেকে ভালো চাকরি, এটাকে টার্গেট করো, এটাকেই পড়ো। ঠিক আছে, আর একটা জিনিস দেখো, এই রেজাল্টটার ব্যাপারটা নিয়ে আমি বলবো ভাই, আন্দোলন ছাড়া কিন্তু কোনো গল্প নেই, কোনো গতি নেই। আন্দোলনটাই তোমাদেরকে মেন কথা হচ্ছে। আমাদের এই গভর্নমেন্ট কিন্তু কানে তুলো বেঁধে রয়েছে, এই আন্দোলন করে তুলোটাকে বের করে দিয়ে বলতে হবে যে হ্যাঁ, আমাদের রেজাল্ট চাই। আমরা এই 3-4 বছর তো ঝুলে যাচ্ছি, আমাদের রেজাল্ট চাই। আর এর জন্য কিন্তু 17ই আগস্ট কিন্তু একটা আন্দোলনের সবাই মিলে কিন্তু তৈরি করার ব্যবস্থা করেছে। তো সবাই এখানে অ্যাড হোক ভাই, ছেলে হোক আর মেয়ে হোক, সবাই কিন্তু দেখো আন্দোলন করেই চাকরি পেতে হবে। আর এইটাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পরম্পরা হয়ে আসছে। আগের গভর্নমেন্টের সময় যে সমস্ত রিপোর্টগুলো হয়েছে, সমস্ত কিন্তু আন্দোলন করেই কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে। কিন্তু তোমরা অনেকে জানো, অনেকে দেখেছো, ভিডিও আছে, বা অনেকের ভিডিও আছে, সেগুলো দেখলে বুঝতে পারবে। আন্দোলন করে পরীক্ষার ডেট আনতে হয়, আন্দোলন করে তোমার ফাইনাল রিক্রুটমেন্টের মেরিট লিস্ট পাবলিশ করাতে হয়। তো সেটা কিন্তু এখানে কিন্তু কালচার হয়ে গেছে এটা। ঠিক আছে, বুঝবেন কালচার এটা। তো অবশ্যই 17ই আগস্টে যদি আগে যদি পাবলিশ হয়ে যায় রেজাল্ট, তাহলে খুব ভালো। যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু রাস্তায় আসো ভাই, শান্তিপূর্ণভাবে, বেশ শৃঙ্খলাভাবে তোমাদের মধ্যে দাবি রাখো। অবশ্যই গভর্নমেন্ট শুনবে। তার মেল ক্যাম্পেনের দাবি কিন্তু এই নোটিশ জারি করেছে। অবশ্যই তোমাদের আগস্টের মধ্যে, যেহেতু মুখ্যমন্ত্রী বলেই আসছে, দেখো আমি একটা জিনিস বুঝতে পারছি না, শুধু বলছে যে আমরা এই করব ওই করব, মিডিয়াতে আসে এই বলছে আমরা সেপ্টেম্বরের মধ্যে পুলিশে জয়েন করাবো, নতুন করে আবার রিক্রুটমেন্ট নেব, কিন্তু গ্রাউন্ডে কোনো এফেক্ট আসছে না। সমস্ত পেপার ওয়ার্কই হচ্ছে, মুখে মুখে শুধু ভাষণবাজি হচ্ছে, কিন্তু পেপার ওয়ার্ক যেটা গ্রাউন্ডে যে কাজটা কিন্তু সেটা আসছে না। তার জন্য কিন্তু আন্দোলন করতে হবে ভাই। আন্দোলন করলে কিন্তু এই সমস্ত কিন্তু যেগুলো নেতারা বলছে, আধিকারিকরা কিন্তু সেটাকে কিন্তু সিরিয়াসলি নেবে এবং কাজ করবে। ঠিক আছে, এই আধিকারিকরা কিন্তু এই ডিলেগুলো করছে। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই এই ব্যাপারগুলো তোমরা আন্দোলন করেই নিয়ে আসো। ঠিক আছে, 17ই আগস্ট শিয়ালদা থেকে ধর্মতলা কিন্তু আন্দোলন হচ্ছে, অবশ্যই অবশ্যই আসবে। ঠিক আছে, যদি রেজাল্ট পাবলিশ 15 তারিখে না হয় তো কেমন। আরেকটা হচ্ছে, যারা মনে করছো যে আমি এখান থেকে কেটে যাচ্ছি, ওবিসি কারণের জন্য কেটে যাচ্ছ, তারা কিন্তু অবশ্যই কেপিটাকে টার্গেট করো। রেজাল্ট কিন্তু তারই পাবলিশ হয়ে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে কেপিতে একটা, রান কিন্তু পুজোর পরেই হবে ভাই, রান পুজোর পরে কিন্তু রান হবে। মানে সেপ্টেম্বরে দেখো পুজো চলে আসছে প্রায়, সেপ্টেম্বরে যদি রান না হয়, ঠিক আছে, সেপ্টেম্বরে রান যদি না করায়, তাহলে কিন্তু অবশ্যই পুজোর পরে রান করাবে। আমি বলে রাখলাম, পুজোর পরে রান করাবে, দেখে নিও। ঠিক আছে, আমি আজ অব্দি যা যা বলেছি সমস্ত কিছু কিন্তু তোমাদের জেনে শুনেই বলছি, ওই নোটিশ দেখেই, মানে না পড়ে শুনে বলে দেওয়া, কিন্তু আমি কিন্তু সেই সমস্ত প্র্যাকটিস করি না। ঠিক আছে, আমি কিন্তু এখান থেকে 1.5 মাস আগেই বলেছিলাম যে 7% সংরক্ষণটাই করবে ভাই। অনেকে আমাকে অনেক রকম গালাগালি করেছিলে, অনেক রকম ভাবে তোমরা বলেছিলে, হ্যাঁ তুমি বেশি জানিস, এই সমস্ত কথাগুলো বলেছিলে। আমি কিছু কোনো কমেন্ট করে রিপ্লাই দেয়নি, কিন্তু দেখো আজকে নোটিশে দেখো পুরো ডিটেলসে বলে দিল। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই সেপ্টেম্বরে যদি রান না করায় কেপিতে, তাহলে কিন্তু পুজোর পরে রান করাবে। তো রেডি থাকো, ফিটনেস রেডি থাকো। আর পুজোর মেন কথা কি বলতো, এরপর টাইম পাবে না, মেন কথা রানের পরপরই রান মেন্সটা করিয়ে নেবে। তো এখানে দাঁড়িয়ে সমস্যা কোথায় হচ্ছে, যে পড়ার টাইমটা তো এখন যা পাচ্ছ পরে গিয়ে পাবে না। তো পড়ার সময়টা কিন্তু এখন তৈরি করে নাও। আর জিকে ম্যাথ একটু ভালো করে প্র্যাকটিস করো সুবির দাস থেকে, জিকে ম্যাথ, জিআই। ঠিক আছে,
ইংলিশটা তোমার কিন্তু খুব ভাইটাল রোল প্লে করবে, তো অবশ্যই ইংলিশের জন্য যে বইটা আছে আমার ওটা ভালো করে দেখবে, আমি দেখা হচ্ছে বইটা, ঠিক আছে, ওটা ভালো করে দেখবে। ইংলিশে এবার দেখতে পারো, ইংলিশে কিন্তু এখান থেকে পড়লে ভোকাবসটা পুরোপুরি কমন চলে আসছে ভাই। এখন তুমি এই বইটা আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি যে কোন কোনগুলো দেখো, সব দাগানোগুলো আছে, এই যা রিসেন্ট সব পরীক্ষা এখান থেকে এসছে ভোকাবস গুলো, তো এখান থেকে দেখতে পারো। এছাড়াও এই সমস্ত বইয়ের কিন্তু তুমি ডেমো লিঙ্ক পেয়ে যাবে আমার ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে বসে পুরো আমি বলবো যে তোমার ডেমো থেকে ভালো করে দেখে নাও, ঠিক আছে, ওখান থেকে এনাফ পেজ দেওয়া আছে, এই বইটার মিনিমাম তোমার 50টার মতো পেজ ওখানে ডেমোতে দেওয়া আছে, তোমার সেগুলো তোকে আর দেখতে হবে, ঠিক আছে। তো এই ভীষণ কথা, বেশি কথা বলবো না, এখান থেকে তোমার যদি পড়ো ইংলিশ তোমার পুরো কমন পেয়ে যাবে। দেখো এই বইটা তোমার পড়তে বেশি দিন লাগবে না, আই থিঙ্ক তুমি যদি ভালো করে মন দিয়ে পড়ো তো 2 থেকে 3 মাসের কভার হয়ে যাবে। তখন তোমার ইংলিশটা এখানে যে 10 নম্বর আসুক বা 15 নম্বর আসুক, তুমি এভরিথিং কিন্তু কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। আর এখন সায়েন্স কিন্তু খুব দিচ্ছে, সায়েন্সের কিন্তু এখন কোশ্চেন এত দেয়, পরীক্ষায় এখন পরীক্ষা হলেই 7-8টা কোশ্চেন সায়েন্স থেকে আসছে। সায়েন্স বলতে কোনগুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে সায়েন্স, সেখান থেকে দিচ্ছে। এবার সেইগুলো কি হচ্ছে, এবার তুমি কি আলাদা করে সবকিছু বই পড়বে না, একটা বই থেকে সায়েন্স পড়বে যেখান থেকে তুমি রাজ্য সরকারের পরীক্ষা সমস্ত দেবে, ইভেন তোমার সেন্ট্রালের পরীক্ষাগুলো দিতে পারবে, তাই সেটা বেস্ট হবে না। সায়েন্স মানে কিন্তু এনসিইআরটি সায়েন্সটা কিন্তু শেষ কথা হয়, ক্লাস 6 থেকে ক্লাস 12 যদি সায়েন্স যদি ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু সমস্ত সায়েন্স চলে আসে। এবার আমি এখান থেকে এনসিইআরটি বইগুলো বাংলাতে পাওয়া যায় না, ইংলিশে পাওয়া যায়, সেগুলো তোমাদের জন্য বাংলাতে করা, সম্পূর্ণভাবে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে, ঠিক আছে, সুন্দর করে অনলাইনে ফর্মে করা, আর সমস্তগুলো পরীক্ষা ওরিয়েন্টেড, এমন না যে তোমার হচ্ছে মন গড়া কোশ্চেন তুলে দিয়েছি, ঠিক আছে, যা পরীক্ষা এসছে সেইগুলোই পড়ো, কারণ পরীক্ষা যা আসে সেগুলো তো ইম্পর্টেন্ট না, তো সেইগুলো এখানে চ্যাপ্টারে সলভ করে দেওয়া আছে, তোমরা এই বইটা ডেমো দেখতে পারো, এখানে করতে পারো, ঠিক আছে। এখানে সায়েন্সগুলো আর সায়েন্স তোমাদের যাতে বড় লাগবে না। আর যারা গ্রুপ সির জন্য, গ্রুপ ডির জন্য খাটো, রেলের পরীক্ষার জন্য খাটো, তারা কিন্তু এখান থেকে পড়লে কিন্তু কভার হয়ে যাবে। এখানে তো সায়েন্সের পুরো, ঠিক আছে, এখানে তো বিশেষ করে এমসিকিউ করা, যাতে তোমার পড়ে প্র্যাকটিস করতে সুবিধা হবে। শুধু প্র্যাকটিস নয়, এখানে তোমার বইটার কোশ্চেন, তার যে অপশান, তার সমস্ত কিছু বাংলাতে আছে, ঠিক আছে, তার ব্যাখ্যাটাও কিন্তু বাংলাতে এখানে দেওয়া আছে।